আইএলটিএস রিডিং মডিউল নিয়ে যারা অনেক সমস্যায় আছেন, বিশেষ করে যাদের বেসিক একটু দুর্বল বা অনেকবার আইএলটিএস দিয়েও আইএলটিএস রিডিং মডিউলে 4.5 বা 5.5 ব্যান্ড স্কোরে আটকে আছেন বা ডিজায়ার ব্যান্ড স্কোর 6 পাচ্ছেন না, তাদেরকে দুটো পরামর্শ দিয়ে আজকের ভিডিও আমি শুরু করব। আপনাদের জন্য প্রথম পরামর্শ হলো, বিশেষ করে যাদের বেসিক দুর্বল, আর বেসিক দুর্বলের কারণেই কিন্তু আপনি 4.5 বা 5.5 ব্যান্ড স্কোরে আটকে আছেন। তাই প্রথম পরামর্শ হলো আপনি এই ভিডিওটি দেখে আসেন। এই ভিডিওতে আমি 12 দিনের একটি চ্যালেঞ্জ দিয়েছি এবং এইখানে কিছু পরামর্শ আমি দিয়েছি। এই পরামর্শগুলো মেনটেন করে 12 দিনের এই চ্যালেঞ্জ ফুলফিল করেন। আপনার বেসিক যে প্রবলেম আছে তার 70%ই আপনি এই ভিডিও থেকে সমাধান করতে পারবেন। আর দ্বিতীয় যে পরামর্শ সেটি হলো আইএলটিএস রিডিং মডিউলের যতগুলো কোয়েশ্চেন প্যাটার্ন আছে তার মাঝখান থেকে আপনি সহজ কোয়েশ্চেন প্যাটার্নগুলো খুঁজে বের করবেন। তারপরে আপনার কাজ হলো আপনি এই সহজ কোয়েশ্চেন প্যাটার্নগুলো এমনভাবে প্র্যাকটিস করবেন যেন আপনি 100% অ্যাকুরেসি বজায় রাখতে পারেন। তো আমি আপনাদেরকে এই সহজ কোয়েশ্চেন প্যাটার্নের একটি লিস্ট দিয়ে দিচ্ছি, যাতে এই কোয়েশ্চেন প্যাটার্নগুলোতে আপনি ফোকাস করে আপনি 100% অ্যাকুরেসি বজায় রাখতে পারেন। তো এই লিস্টের প্রথমেই আমি রাখবো হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরেরটি হলো ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নো নট গিভেন, এবং তৃতীয়টি হলো শর্ট কোয়েশ্চেন আনসার, এবং লাস্টেরটি হলো ইনফরমেশন ম্যাচিং টু প্যারাগ্রাফস। তো এই যে কোয়েশ্চেন প্যাটার্নগুলো আমি বললাম এগুলো সহজ বলা যায়, এবং এই সহজ কোয়েশ্চেনগুলোর জন্য আপনার প্র্যাকটিস লেভেল এমন হবে যেন সবগুলোই কারেক্ট হয়, মানে 100% অ্যাকুরেসি আসবে এমনভাবে প্র্যাকটিস করবেন। তো আপনি যেন এই সহজ কোয়েশ্চেন প্যাটার্নগুলোতে 100% অ্যাকুরেসি বজায় রাখতে পারেন, তার ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইনফরমেশন ম্যাচিং টু প্যারাগ্রাফস। তো চলুন ইনফরমেশন ম্যাচিং টু প্যারাগ্রাফস কীভাবে সলভ করার চেষ্টা করলে আমরা 100%ই একদম অ্যাকুরেট আনসার দিতে পারবো সেগুলো জেনে নেই। আরেকটি কথা মনে রাখবেন, আইএলটিএস রিডিং মডিউলে যদি ভালো করতে চান আপনাকে একটি বিষয় মাথায় খুব ভালো করে গেঁথে নিতে হবে, সেটি হলো কোয়েশ্চেন স্ট্রাকচার বুঝতে হবে। আপনি যে ধরনের কোয়েশ্চেনে আনসার করেন না কেন সেটার একটি নির্দিষ্ট স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার আপনাকে বুঝতে হবে। তো ইনফরমেশন ম্যাচিং টু প্যারাগ্রাফস এই কোয়েশ্চেনের স্ট্রাকচারটি আমি খুব ভালোভাবে প্রথমে ব্যাখ্যা করছি। তো ইনফরমেশন ম্যাচিং টু প্যারাগ্রাফস কোয়েশ্চেনগুলো দেখবেন শুরু হয় এরকমভাবে। তো এখানে আমি 6টি ফ্রেজেস নিয়েছি, এভাবে শুরু হয়। দেন অ্যান এক্সাম্পল, আ রেফারেন্স টু, ওয়াই, মেনশন, আ সাজেশন, অ্যান এস্টিমেট, আ সলিউশন, টু কজেস, এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে এই ইনফরমেশন ম্যাচিংয়ের যে স্টেটমেন্টগুলো থাকে সেগুলো শুরু হয়। আমাদেরকে এগুলো বলা হয় যে কোনো প্যারাগ্রাফের সাথে ম্যাচ করতে। তো কোয়েশ্চেনগুলো আমরা দেখে নেব। আমি এখানে 7টি কোয়েশ্চেন নিয়েছি, 7টি কোয়েশ্চেনই দেখেন শুরু হয়েছে বিভিন্নভাবে এই ওয়ার্ডগুলো দিয়ে, যেমন রেফারেন্স টু, অ্যান এক্সাম্পল অফ, মেনশন অফ, ওয়াই সাম, রেফারেন্স টু, অ্যান এস্টিমেট অফ, আ সাজেশন দ্যাট, এভাবে কিন্তু শুরু হয়েছে। তো এটা একটি কোয়েশ্চেন প্যাটার্ন, এইগুলো আপনাকে বুঝতে হবে। তো এই ওয়ার্ডগুলো যদি আপনি পান, মানে অবশ্যই পাবেন এই ধরনের ইনফরমেশন ম্যাচিং টু প্যারাগ্রাফসে, তো আপনার প্রথম কাজ হলো এই ওয়ার্ডগুলোর ফাংশন কি সেগুলো খুব ভালোভাবে বুঝে নেওয়া। তো আমি আপনাদেরকে খুব সংক্ষেপে এটি বুঝিয়ে দিচ্ছি এগুলোর ফাংশন কি। যদিও যেমন ধরেন অ্যান এক্সাম্পল, মানে এখানে এক্সাম্পল থাকবে, যদিও বুঝেন আপনারা, তারপরেও একটু ব্যাখ্যা করি। তো প্রথমেই আসি, রেফারেন্স শব্দটি যদি আমাদের কোয়েশ্চেনে থাকে তাহলে বুঝতে হবে যে এমন একটি প্যারাগ্রাফ আমাদের খুঁজে বের করতে হবে যেখানে কোনো বিষয়কে সরাসরি বা পরোক্ষভাবে ইঙ্গিত করা হয়েছে। আর ওয়াই শব্দটি যদি থাকে কোয়েশ্চেনে, আমাদেরকে বুঝতে হবে যে এমন একটি প্যারাগ্রাফ আমাদের খুঁজে বের করতে হবে যেখানে কোনো কিছু কারণ ব্যাখ্যা করা থাকবে। দুটো হতে পারে, 3টি হতে পারে, বা একটি কারণ হতে পারে, সেটি থাকবে। মেনশন শব্দটি যদি থাকে কোয়েশ্চেনে, তার মানে কোনো বিষয় সরাসরি উল্লেখ থাকবে, যেমন কোনো জায়গার নাম, কোনো ব্যক্তির নাম মেনশন করা থাকবে, তবে এর কোনো আইডিয়ার নামও মেনশন করা থাকতে পারে, তবে সেটির সরাসরি কোনো ব্যাখ্যা থাকবে না, শুধু মেনশন করা থাকবে এরকম। এক্সাম্পল মানে উদাহরণ থাকবে, হ্যাঁ, নির্দিষ্ট কেস এখানে তুলে ধরা হবে। আর অ্যান এস্টিমেট এই শব্দটি যদি থাকে তাহলে আমরা বুঝে নেব এখানে সময় বা পরিমাণ সম্পর্কে ধারণা দেওয়া হবে এই প্যারাগ্রাফে। আর সাজেশন যদি থাকে তাহলে বোঝা যাচ্ছে এখানে পরামর্শ থাকবে বা সম্ভাব্য সমাধান দেওয়া থাকবে। এগুলো আপনারা জানেন, তারপরেও খুব সুন্দর করে মাথায় রাখেন যে হ্যাঁ, এগুলো হচ্ছে ফাংশন এই ওয়ার্ডগুলোর। এবার আমি আপনাকে পরামর্শ দিব 6টি বিষয় এই কোয়েশ্চেন সলভ করার সময় মাথায় রাখবেন। প্রথম কাজ হলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে ফাংশন ওয়ার্ড। কোয়েশ্চেন পাওয়া মাত্রই যে ফাংশন ওয়ার্ডগুলো আছে, মানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেখানে ফাংশন ওয়ার্ড কি আমি অলরেডি বলে দিয়েছি। ফাংশন ওয়ার্ড হচ্ছে এগুলো, যেমন রিজন শব্দটি আছে কিনা, এক্সাম্পল, সাজেশন, অ্যান এস্টিমেট, রেফারেন্স, মেনশন, তারপরে সলিউশন, কজ, এই শব্দগুলো হচ্ছে ফাংশন ওয়ার্ড। এগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি আপনাকে মনে রাখতে হবে সেটি হলো স্ক্যান ফর ফাংশনাল সিগন্যাল ওয়ার্ডস। শুধু কিওয়ার্ড খুঁজে বের করবেন না, যখন আপনি স্টেটমেন্টটি অ্যানালাইসিস করবেন সলভ করার জন্য, তখন ফাংশনাল কিওয়ার্ডস যে আপনি প্যারাগ্রাফে গিয়ে খুঁজবেন সেটি একটু মাথায় দিয়ে রাখবেন। তো এটা বলতে আমি কী বোঝাচ্ছি সেটা বুঝিয়ে দিই। আমরা ফাংশন ওয়ার্ড তো জানিস, সেগুলো কি সাজেশন, এস্টিমেট, রিজন, এক্সাম্পল, রেফারেন্স, এগুলো হচ্ছে আমাদের ফাংশন ওয়ার্ড। তো এই ফাংশন ওয়ার্ডের জন্য ফাংশনাল সাইন্স থাকবে, সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে, মানে ফাংশনাল সিগন্যাল থাকবে। যেমন সাজেশন এই শব্দটি যদি আমাদের স্টেটমেন্টে থাকে তাহলে প্যারাগ্রাফে গিয়ে আমাকে দেখতে হবে যে মে, মাইট, কুড, পসিবল এই ধরনের ওয়ার্ড আছে কিনা, কারণ সাজেশন আসলে মে, মাইট, কুড, পসিবল এই ধরনের ওয়ার্ড দিয়ে ইন্ট্রোডিউস করা হয়। ঠিক আছে। তো এস্টিমেট শব্দটি যদি আমাদের স্টেটমেন্টে থাকে, মানে কোয়েশ্চেনে থাকে, তাহলে আমাদেরকে প্যারাগ্রাফে গিয়ে এই ধরনের শব্দ খুঁজতে হবে, যেমন অ্যারাউন্ড, অ্যাপ্রক্সিমেটলি, ইন 10 years, ইন 10 decades, ইন 5 minutes, এই ধরনের অ্যাপ্রক্সিমেট একটি আইডিয়া, মানে এস্টিমেট করা, ঠিক এক্স্যাক্ট না,
একদম একটা অনুমান নির্ভর একটি তথ্য তুলে ধরবে সেই প্যারাগ্রাফে। এই ওয়ার্ডগুলো খুঁজতে হবে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই ফাংশনাল সিগন্যাল ওয়ার্ডস। তারপরে রিজন যদি আপনাকে খুঁজে বের করতে হয়, মানে কোয়েশ্চেনে রিজন শব্দটি আছে, তাহলে আপনাকে প্যারাগ্রাফে গিয়ে খুঁজতে হবে বিকজ, ডিউ টু, সো দ্যাট, এই ধরনের শব্দ থাকবে। আর এক্সাম্পল থাকলে সাচ এস, ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, অ্যান এক্সাম্পল ক্যান বি গিভেন, উই ক্যান সে দ্যাট, এই ধরনের শব্দ থাকবে। রেফারেন্স শব্দটি যদি আপনার কোয়েশ্চেনে থাকে তাহলে দিস, দ্যাট আইডিয়া, দিস ক্যান বি সেড দ্যাট, এই ধরনের কথা থাকবে। এই ফাংশনাল সিগন্যাল ওয়ার্ডস আপনার কিন্তু প্যারাগ্রাফসে থাকবে। আর ফাংশন ওয়ার্ডসগুলো কোথায় থাকবে? কোয়েশ্চেনে। তো এই দুটো একটু ব্যালেন্স করে আপনার আনসার খোঁজার জন্য বের হতে হবে, যাতে আপনি খুব সহজেই, মানে খুব কম সময়ে আনসার পেতে পারেন। দেখেন, আইএলটিএস রিডিং মডিউল এমন একটি মডিউল, অনেক কিছু আপনাকে আনসার করতে হয় কম সময়ে। তো এখানে সময় বাঁচানোর জন্য এটি একটি টেকনিক। আর তৃতীয় যে বিষয়টি আমি আপনাকে মনে রাখতে বলবো সেটি হচ্ছে এলিমিনেট ইররিলেভেন্ট প্যারাগ্রাফস। মানে আপনি দেখবেন যে প্যারাগ্রাফস আছে 8টি, আপনাকে আনসার করতে হবে, মানে কোয়েশ্চেনের সাথে কানেক্ট করতে হবে 5টি প্যারাগ্রাফের। মানে এখানে 3টি প্যারাগ্রাফস হচ্ছে ইরিলেভেন্ট। আপনার কাজ হলো ইরিলেভেন্ট প্যারাগ্রাফ যদি পান তাহলে একদম ক্রস আউট করে দেবেন। তার মানে মনে করেন এরকম প্যারাগ্রাফে কোনো পার্সন সম্পর্কে বর্ণনা করতেছে বা তার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিচ্ছে, যেটা আমার দরকার নাই। আমি হয়তো খুঁজতেছি, কোয়েশ্চেন বলেছে যে ইনভারমেন্টাল ইফেক্ট সম্পর্কে জানতে, তো আমি পার্সোনাল ব্যাকগ্রাউন্ড জেনে আসলে ইনভারমেন্টাল ইফেক্ট সম্পর্কে হয়তো আমি কোনো আইডিয়া পাবো না, তাই এই প্যারাগ্রাফটি আমরা ক্রস আউট করি। চতুর্থ যে বিষয়টি আমি আপনাকে অবশ্যই মনে রাখতে পারবো এবং যেটি স্কিপ করার কোনো সুযোগ নেই সেটি হচ্ছে প্যারাফ্রেজিং। আপনার কোয়েশ্চেন স্টেটমেন্টে যা দেওয়া আছে, যে কিওয়ার্ডগুলো দেওয়া আছে বিশেষ করে, সেইগুলোর প্যারাফ্রেজিং কিন্তু প্যারাগ্রাফে ব্যবহার করা হবে। সুতরাং প্যারাফ্রেজিংয়ে আপনাকে অনেক বেশি দক্ষ হতে হবে এবং এটার কোনো বিকল্প নেই। আপনি আইএলটিএস মডিউলের যে সেকশনেই ভালো করতে চান না কেন, সেটা রিডিং, রাইটিং, লিসনিং অ্যান্ড স্পিকিং, আপনাকে প্যারাফ্রেজিংয়ে অনেক বেশি দক্ষ হতে হবে। তো এই প্যারাফ্রেজিং অনেকভাবেই তারা করতে পারে, যেমন সিনোনিম ব্যবহার করে বা রিফ্রেজিং করে, তারপরে হচ্ছে সিমিলার মিনিং দিয়ে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আইএলটিএস রিডিংয়ে চেক করা হয় সেটি হচ্ছে এক্সাম্পল প্যারাফ্রেজিং। আপনি হয়তো প্রথমবার শুনলেন এটি সম্পর্কে, এক্সাম্পল প্যারাফ্রেজিং। আসলে আমি এই প্যারাফ্রেজিংয়ের নাম দিয়েছি এক্সাম্পল প্যারাফ্রেজিং, রিডিংয়ে ওরা এটি ব্যবহার করে। আর মনে রাখবেন, এই এক্সাম্পল প্যারাফ্রেজিংয়ে আপনি যদি দক্ষ হয়ে যান তাহলে আইএলটিএস রিডিংয়ে অনেক অনেক ভালো করতে পারবেন যে কোনো কোয়েশ্চেন প্যাটার্নে। আর আজকের ভিডিওর ম্যাগনেটিক পার্ট হচ্ছে এক্সাম্পল প্যারাফ্রেজিং কীভাবে আইডেন্টিফাই করবেন সেগুলো নিয়ে আমি কোয়েশ্চেন যখন সলভ করবো, এই যে 7টি কোয়েশ্চেন দিয়েছি সেগুলো যখন সলভ করবো বা আলোচনা করবো তখন কিন্তু বুঝিয়ে দেবো। সো স্টিক টু দ্য ভিডিও। তো এই প্যারাফ্রেজিং এরকম হতে পারে, যেমন কোয়েশ্চেন আছে কজ, এই শব্দটি আছে, এটা প্যারাফ্রেজিং হবে লিডস টু। কজ মানে কারণ, লিডস টু মানে যেমন দিস লিডস টু দিস, মানে এটির দিকে ধাবিত করে, তার মানে এটির কারণ। তারপরে কোয়েশ্চেনে হয়তো আছে সলিউশন শব্দটি, কিন্তু প্যারাগ্রাফে আছে ওয়ান ওয়ে টু ট্যাকেল দিস। সেম মিনিংয়ে কিন্তু ভিন্নভাবে বলা হয়েছে। এই যে প্যারাফ্রেজিং টেকনিকসগুলো, আমি খুব সহজ একটি এক্সাম্পল দিয়েছি। আইএলটিএস রিডিংয়ে এত সহজ প্যারাফ্রেজিং আপনাকে দিবে না, তাই প্যারাফ্রেজিংয়ে অনেক বেশি দক্ষ হতে হবে। আর হ্যাঁ, প্যারাফ্রেজিং রিলেটেড ভিডিও যদি পেতে চান যেগুলো আইএলটিএস রিডিংয়ের সাথে কানেক্টেড, আমি সেই রিলেটেড ভিডিও মেক করবো। অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে এই ধরনের ভিডিও চান কিনা। আর যারা আইএলটিএস লিসনিংয়ের প্যারাফ্রেজিংয়ে দক্ষ হতে চান তারা আমার প্লেলিস্ট আইএলটিএস লিসনিং টিপস অ্যান্ড ট্রিক্স, এই প্লেলিস্টে গিয়ে আপনি প্যারাফ্রেজিং রিলেটেড ভিডিও দেখে ফেলেন এবং আইএলটিএস লিসনিংয়ে ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা থাকবে না। কারণ প্যারাফ্রেজিংয়ের এমন কিছু টেকনিক আমি শেয়ার করেছি, বা 250 প্যারাফ্রেজিং শেয়ার করেছি, যেগুলো শিখলে রিডিংয়েও কাজে দিবে আপনার। তো এগুলো দেখে নেন। যাই হোক, পঞ্চম যে বিষয়টি আমি আপনাকে মনে রাখতে বলবো এবং এগুলো ভুলে যাওয়া যাবে না কোনোভাবেই, সেটি হলো সিগন্যাল ওয়ার্ডস। সিগন্যাল ওয়ার্ডস কিন্তু আমি আপনাকে ফাংশনাল সিগন্যাল ওয়ার্ডস মনে রাখতে বলেছি। তারপরেও আরও কিছু সিগন্যাল ওয়ার্ডস আমি আপনাকে মনে রাখতে বলবো, যেগুলো কজ অ্যান্ড ইফেক্টসের সাথে কানেক্টেড, কন্ট্রাস্টের সাথে কানেক্টেড, সিমিলারিটি, পারপাস অ্যান্ড এক্সাম্পলস। কারণ এই শব্দগুলো আপনি ইনফরমেশন ম্যাচিং টু প্যারাগ্রাফসে পাবেন, অবশ্যই পাবেন। তাই কজ এবং ইফেক্ট বোঝাতে সিগন্যাল ওয়ার্ডস আসতে পারে বিকজ, অ্যাজ এ রিজাল্ট, লিডস টু, সো। তারপর কন্ট্রাস্ট বোঝাতে আসতে পারে হাউএভার, অন দ্য আদার হ্যান্ড, ওয়ার এজ, ওয়াইল। তারপর সিমিলারিটি বোঝাতে সিমিলারলি, অলসো, বোথ, জাস্ট লাইক। পারপাস বোঝাতে ইন অর্ডার টু, ফর দ্য পারপাস অফ, টু প্লাস ভার্ব। তারপর হচ্ছে এক্সাম্পল বোঝাতে সাচ এজ, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স। এই ধরনের শব্দে আপনাকে অনেক বেশি স্টিক টু হতে হবে, কারণ এই শব্দগুলো আপনি যত বেশি কানেক্ট করতে পারবেন আপনার এই ধরনের ওয়ার্ডগুলোতে, মানে ফাংশন ওয়ার্ডগুলোতে, যে ফাংশন ওয়ার্ডগুলো দিয়ে আমি ভিডিও শুরু করেছি সেগুলোর সাথে, তত তাড়াতাড়ি, মানে দ্রুত সময় আনসার বের করে আপনার একমাত্র লক্ষ্য, তো সেটি ফুলফিল করতে পারবেন। এবং লাস্ট যে বিষয়টি আপনাকে অবশ্যই মনে রাখতে বলবো সেটি হচ্ছে ইনফরমেশন ম্যাচিং টু প্যারাগ্রাফস। যদি আপনাকে আনসার করতে হয় আপনি এটি সবার শেষে আনসার করবেন, মানে সবগুলো কোয়েশ্চেন শেষ করে আপনি এই কোয়েশ্চেন, মানে ইনফরমেশন ম্যাচিং টু প্যারাগ্রাফসে আসবেন, মানে এটি সবার শেষে আনসার করবেন। কেন? কারণ এই কোয়েশ্চেন আসলে সিরিয়াল মেনটেন করে না। আর সবচেয়ে বড় কারণ হলো, যেহেতু প্যারাগ্রাফের সাথে ইনফরমেশন ম্যাচ করাতে হবে, তাহলে দেখবেন যে আপনি সব কোয়েশ্চেনের শেষে যখন এটি আনসার করবেন, দেখবেন অনেক প্যারাগ্রাফে আপনার অন্য কোয়েশ্চেন আনসার করতে গিয়ে পড়া হয়ে গিয়েছে। তাই এটি আপনি সবার শেষে আনসার করবেন।
তো এই 6টি বিষয় অবশ্যই মনে রাখবেন, তাহলে ইনফরমেশন ম্যাচিংয়ে 100% কারেকশন নিয়ে আসতে পারবেন। তো চলুন এইবার আমি যে 7টি কোয়েশ্চেন নিয়েছি, এই যে 7টি কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনগুলো আমি একটি একটি করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিই। আমি এইগুলোর সবগুলোর সলিউশন আমি দেবো না, আমি আপনাকে কোয়েশ্চেন প্যাটার্ন বোঝাবো এবং কোয়েশ্চেন কীভাবে অ্যানালাইসিস করতে হয় এবং সেই অনুযায়ী প্যারাগ্রাফ থেকে কোয়েশ্চেন বের করতে হয় সেটি বুঝিয়ে দেবো। দেখেন, এখানে কোয়েশ্চেন সলভ করে আপনাকে বুঝিয়ে দেওয়ার কোনো বাহাদুরি আমি এখানে দেখাতে চাই না, কারণ সেম কোয়েশ্চেন কখনোই আসবে না। সুতরাং আপনার কাজ হলো এই কোয়েশ্চেন কীভাবে সলভ করতে হয় আপনাকে স্বশিক্ষিত করা আমার উদ্দেশ্য। তো চলুন এখানে আমি প্রথম কোয়েশ্চেন কি সেটি কীভাবে অ্যানালাইজ করবো এবং কীভাবে সলভ করবেন আপনি সেটি দেখিয়ে দিচ্ছি। প্রথম কোয়েশ্চেন বা প্রথম যে ইনফরমেশনটি আমাদেরকে প্যারাগ্রাফের সাথে ম্যাচ করতে হবে সেটি হলো এটি। ও আর হ্যাঁ, বলে রাখি এই কোয়েশ্চেনগুলো আমি নিয়েছি বুক নাম্বার 15 টেস্ট 2 থেকে। তো প্রথম যে ইনফরমেশন স্টেটমেন্টটি আছে যেটি আমাদেরকে প্যারাগ্রাফের সাথে ম্যাচ করাতে হবে সেটি হলো রেফারেন্স টু অ্যান অ্যাপিলিং ওয়ে অফ ইউজিং ডান্স দ্যাট দ্য রাইটার ইজ নট প্রপোজিং। এই স্টেটমেন্টটি পড়ার সাথে সাথে আমাদেরকে কিওয়ার্ড আন্ডারলাইন করতে হবে। কিওয়ার্ড আমি রেখেছি গ্রিন কালারে, অ্যাপিলিং ওয়ে অফ ইউজিং ডান্স ইজ নট প্রপোজিং। অ্যাপিলিং ডান্স এই দুটো কিওয়ার্ড হলেই হবে, আর নট প্রপোজিং এই 4টি কিওয়ার্ড নেওয়াই ইনাফ। তারপরে আমি লাল কালিতে যে শব্দটি রেখেছি সেটি হচ্ছে আমাদের ফাংশন ওয়ার্ড। তো এই ধরনের ইনফরমেশন ম্যাচিং টু প্যারাগ্রাফ যদি থাকে অবশ্যই আপনাকে ফাংশন ওয়ার্ড এর ফাংশন কি সেটি জানতে হবে। তো প্রথমে আমরা অ্যানালাইসিস করবো ফাংশন ওয়ার্ডের ফাংশন কি। তো বলেছে রেফারেন্স টু অ্যান অ্যাপিলিং ওয়ে অফ ইউজিং ডান্স দ্যাট দ্য রাইটার ইজ নট প্রপোজিং, মানে এমন একটি প্যারাগ্রাফ আমাদের খুঁজে বের করতে হবে যেই প্যারাগ্রাফে একটি আকর্ষণীয় ডান্সের রেফারেন্স দেওয়া আছে কিন্তু সেই ডান্সটি রাইটার প্রপোজ করছে না। এই রেফারেন্সটি খুঁজে বের করতে হবে, এটি হচ্ছে আপনার এই রেফারেন্স শব্দটির ফাংশন। তো ক্লুওয়ার্ড হিসেবে আমরা কী নিব? ক্লুওয়ার্ড হিসেবে অবশ্যই আমরা প্যারাগ্রাফে খুঁজে বের করবো নট বা নেগেটিভ কোনো ওয়ার্ড আছে কিনা সেই শব্দগুলো খুঁজে বের করতে হবে। নট টু সাজেস্ট, নট টু প্রপোজ এই ধরনের কথা থাকবে। আর হাউএভার, বাট, অলদো, দো এই ধরনের কথা অবশ্যই থাকবে। হাউএভার, বাট, অলদো, দো এই ধরনের কথা কেন থাকবে, কেন অবশ্যই থাকবে সেটির একটি ব্যাখ্যা দিই, তাহলে আপনার জন্য এটি অনেক বেশি সহজ হয়ে যাবে। দেখেন এখানে বলাই হয়েছে অ্যান অ্যাপিলিং ওয়ে অফ ইউজিং ডান্স। অ্যাপিলিং মানে আকর্ষণীয়, অ্যাট্রাক্টিভ। কোনো কিছু আকর্ষণীয় ভালো হলে আমরা সেটি নর্মালি সাজেস্ট করি, কিন্তু এখানে বলতেছে যে আকর্ষণীয় একটি ডান্সের রেফারেন্স দেওয়া আছে কিন্তু রাইটার সেটি সাজেস্ট করছে না। দেখেন, ভালো হওয়া সত্ত্বেও কেউ সাজেস্ট করছে না, তার মানে কিন্তু বিপরীত ধর্মী কথা হয়ে গেল। এই যে বিপরীত ধর্মী কথা আমরা বললাম, এগুলো বলার সময় কিন্তু আমরা হাউএভার, বাট, অলদো, দো এ ধরনের ওয়ার্ড ব্যবহার করি, সেটা বাংলায়ও করি। বাংলায় যদি আমরা বলি যে হ্যাঁ এই বিষয়টি আকর্ষণীয় হলেও আমি তোমাকে সাজেস্ট করবো না, এই বিষয়টি যদিও আকর্ষণীয় কিন্তু আমি তোমাকে সাজেস্ট করবো না, এই যে কিন্তু ব্যবহার করলাম, বা যাই হোক এটা আমি সাজেস্ট করবো না, এই যে যাই হোক ব্যবহার করলাম, এটি কিন্তু ওরা ইংলিশেও ব্যবহার করবে, খুবই স্বাভাবিক। এই ফাংশনটা আপনি যদি ধরতে পারেন তাহলে খুব সহজেই এই ধরনের কন্ট্রাস্টিং ভিউজ যখন তুলে ধরে একই সেন্টেন্সে আপনি সেটি খুঁজে বের করতে পারবেন। তো চলুন আমরা সেই প্যারাগ্রাফে চলে যাই যেই প্যারাগ্রাফে এই ইনফরমেশনটি আছে। তো এই প্যারাগ্রাফ বিতে আমাদের ইনফরমেশনটি আছে, আর বলে রাখি আমি সরাসরি যেটিতে আছে সেটি নিয়েছি, আমি আপনাকে ব্যাখ্যা করে বুঝাবো যে কীভাবে এটি ফাইন্ড আউট করলাম, সেটি জরুরি। আপনি এই ধরনের টেকনিক অবলম্বন করে বাকি আপনি যে কোয়েশ্চেনগুলো সলভ করবেন সেগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবেন, ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। তো রেফারেন্স টু অ্যান অ্যাপিলিং ওয়ে অফ ইউজিং ডান্স দ্যাট দ্য রাইটার ইজ নট প্রপোজিং। তো এখানে খেয়াল করে দেখতে পাবেন আমি ব্র্যাকেটের মধ্যে ইএক্স রেখেছি। কেন রেখেছি সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ইএক্স বলতে আমি বোঝাচ্ছি এক্সাম্পল। তো অ্যাপিলিং মানে হচ্ছে আকর্ষণীয়, মানে অ্যাট্রাক্টিভ। তো আমি এখানে এক্সাম্পল ব্যবহার করেছি কারণ প্যারাগ্রাফে গিয়ে দেখবেন এই অ্যাপিলিং শব্দের কোনো সিনোনিমাস বা রিফ্রেজিং বা সিমিলার মিনিং ব্যবহার করা হয় নাই, এক্সাম্পল প্যারাফ্রেজিং ব্যবহার করা হয়েছে। এই এক্সাম্পল প্যারাফ্রেজিং কীভাবে এই প্যারাগ্রাফে ব্যবহার করা হয়েছে সেটি যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার রাইটিংয়ের 80% বিষয় সলভ হয়ে যাবে প্যারাফ্রেজিং রিলেটেড। তো চলুন দেখে নিই কীভাবে তারা এই অ্যাপিলিং শব্দটির এক্সাম্পল প্যারাফ্রেজিং করলো। ডান্স মাইট হোল্ড সাম অফ দ্য আনসার্স, দ্যাট ইজ নট টু সাজেস্ট। দেখেন, নট প্রপোজিং, প্রপোজ, সাজেস্ট এগুলো কিন্তু সিনোনিমাস, আর নট যেহেতু আছে সরাসরি তার মানে এখানে আমাদের আনসার আছে, এটা আমরা আন্ডারলাইন করে ফেলবো। সো দ্যাট ইজ নট টু সাজেস্ট এভরিওয়ান শুড ডান্স। তো ডান্স কথাটি আছে যে এভরিওয়ান শুড ডান্স ইন দেয়ার ওয়ে টু ওয়ার্ক ইউজিং ডান্স। হ্যাঁ, ওয়ে অফ ইউজিং ডান্স এটি সিনোনিমাস ওয়েতে ব্যবহার করা হয়েছে, দেয়ার ওয়ে টু ওয়ার্ক একই রকম কথা। হাউ এভার, ক্লু ওয়ার্ড হিসেবে আমরা কিন্তু রেখেছিলাম হাউ এভার। তো হাউ এভার যাই হোক, হ্যাঁ রাইটার এটি সাজেস্ট করে না, এটি আগে বলেছে, আমাদের কোয়েশ্চেনে এটি পরে আছে। তো কী বলেছে? হাউ এভার বলতেছে হাউ এভার হেলদি হ্যাপি ইট মাইট মেক। তো দেখেন, হেলদি হ্যাপি, কোনো কিছু যখন হেলদি হ্যাপি হয় সেটা আসলে অ্যাট্রাক্টিভ, অ্যাপিলিং হয়। এই অর্থে অ্যাপিলিং এর এক্সাম্পল প্যারাফ্রেজিং করা হয়েছে হেলদি এবং হ্যাপি দিয়ে, আর ইট বলতে বোঝানো হয়েছে ডান্সকে। এই যে এক্সাম্পল প্যারাফ্রেজিং হলো, হেলদি এবং হ্যাপি বোঝাতে অ্যাপিলিং বোঝানো হচ্ছে, এটুকু আপনি যত দ্রুত ধরতে পারবেন এই ধরনের এক্সাম্পল প্যারাফ্রেজিং, তত দ্রুত আপনি এই কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। তো বলেছে যে হাউএভার হেলদি হ্যাপি ইট মাইট মেক আস, আমাদেরকে এটির যতই হেলদি এবং হ্যাপি করুক না কেন কাজ করার ক্ষেত্রে আমাদের আমি এটি সাজেস্ট করি না, রাইটার এটি বলতেছে। তার মানে অন্য আর কোনো কিছুই পড়ার দরকার নেই এই প্যারাগ্রাফে সময় নষ্ট করার জন্য, কারণ এখানেই আমাদের আনসার আছে। অ্যাপিলিং এর এক্সাম্পল প্যারাফ্রেজিং পেয়ে গিয়েছি, তারপরে ওয়ে অফ ইউজিং ডান্স, তারপরে ওয়ে টু ওয়ার্ক এটা, তারপরে হচ্ছে রাইটার ইজ নট প্রপোজিং, সেটি হচ্ছে নট টু সাজেস্ট। এই সবগুলি ম্যাচ করেছে, সুতরাং এটি হচ্ছে এটির আনসার। তো এখানে মেইন টেকনিক আমি কাজে লাগিয়েছি রেফারেন্স শব্দটি এবং এক্সাম্পল প্যারাফ্রেজিং।
এবার চলুন আমরা দ্বিতীয় ইনফরমেশনটি ম্যাচ করি। দ্বিতীয় ইনফরমেশন ম্যাচ করার ক্ষেত্রেও আপনি দেখবেন এক্সাম্পল প্যারাফ্রেজিং ব্যবহার করা হয়েছে। তো আমাদের দ্বিতীয় ইনফরমেশন ম্যাচিং হচ্ছে অ্যান এক্সাম্পল অফ কন্ট্রাস্ট বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাপ্রোচেস টু বিল্ডিং। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা কিওয়ার্ড আন্ডারলাইন করবো। তার মধ্যে প্রথম হচ্ছে ফাংশন ওয়ার্ড। ফাংশন ওয়ার্ড হচ্ছে লাল কালিতে আছে এক্সাম্পল, আর গ্রিন কালারে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। কন্ট্রাস্ট বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, কি বিষয়ে কন্ট্রাস্ট? সেটা হচ্ছে বিল্ডিংয়ের যে অ্যাপ্রোচ, বিল্ডিং রিলেটেড যে অ্যাপ্রোচ আছে, পাস্টে কেমন ছিল, প্রেজেন্টে কেমন ছিল, সেটি আমাদের খুঁজে বের করতে হবে। তো এমন একটি প্যারাগ্রাফ আমাদের খুঁজে বের করতে হবে যেখানে পাস্ট ও প্রেজেন্টের কন্ট্রাস্টিং একটা ভিউ নিয়ে এক্সাম্পল দেওয়া আছে। এটি হচ্ছে এই এক্সাম্পল শব্দটির ফাংশন। তো আমরা যা খুঁজবো, দুটি বিষয়ের মধ্যে তুলনা করা হয়েছে এমন একটি প্যারাগ্রাফ খুঁজবো অবশ্যই, আর আমরা খুঁজবো পাস্ট, প্রিভিয়াস, নাও, প্রেজেন্ট এই ধরনের শব্দ, এগুলোর সিনোনিম, সিনোনিমাস এক্সপ্রেশন, রিফ্রেজিং বা এক্সাম্পল প্যারাফ্রেজিং ব্যবহার করা হয়েছে কিনা সেটি কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। তো ক্লু ওয়ার্ড হিসেবে আমরা খুঁজে বের করবো এই পাস্ট, প্রিভিয়াস, নাও এট প্রেজেন্টের পাশাপাশি ওয়ার এস, ইন দ্য ওয়ান হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, ওয়াইল, দো, অলদো, ইন দ্য পাস্ট, নাও এট প্রেজেন্ট। তো এই যে ওয়ার এস, ওয়াইল, দো, অলদো, আমরা সবাই জানি এই শব্দগুলো আসলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। তো এই ওয়ার এস, দো, অলদো, ওয়াইল এই শব্দগুলো অবশ্যই থাকবে, এরকম আমি কনফিডেন্টলি কীভাবে বলতেছি সেটার ব্যাখ্যা করি। সেটি হলো, দেখেন আমরা যখন কোনো কন্ট্রাস্টিং ভিউ তুলে ধরি তখন আমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্স মেক করতে হয়। কমপ্লেক্স সেন্টেন্সে যে মাঝখানে যে কমা ব্যবহার করা হয়, কমার প্রথম অংশে একটা ভিউ তুলে ধরা হলে কমার পরের অংশে দ্বিতীয় ভিউ তুলে ধরা হয়। তার মানে আমাদেরকে এমন একটি কমপ্লেক্স সেন্টেন্স খুঁজে বের করতে হবে যে কমপ্লেক্সটি হয়তো ওয়ার এস, ওয়াইল, দো, অলদো দিয়ে শুরু হয়েছে এবং সেখানে প্রথম অংশে একটি ভিউ তুলে ধরা হয়েছে যার ঠিক কন্ট্রাস্টিং ভিউ পরের অংশে তুলে ধরা হয়েছে, এরকম। তার মানে আমরা এই ক্লু ওয়ার্ডগুলো অবশ্যই ব্যবহার করবো। এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি টেকনিক, এটি মিস করার কোনো চান্স নাই। এইভাবে আপনি অ্যানালাইসিস করবেন প্যারাগ্রাফগুলো। তো চলুন আমরা সেই প্যারাগ্রাফটি আমি অ্যানালাইসিস করে আপনাদেরকে বুঝিয়ে দিই। তো এই হলো আমাদের সেই প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফ দেখেন শুরুই হয়েছে ওয়ার এস দিয়ে। যেহেতু আমরা ওয়ার এস পেয়ে গিয়েছি, আমরা কী করবো, এই ওয়ার এসটা একটু আন্ডারলাইন করবো ছোটো করে। আন্ডারলাইন করার পরের কাজ হলো, আপনি পুরো সেন্টেন্স পড়বেন না, পড়ার কাজ হলো আপনি এখানে কমা কোথায় আছে এই সেন্টেন্সে সেখানে চলে যাবেন। ওয়ার এস পাওয়ার সাথে সাথে এখানে যদি দো থাকতো, অল দো থাকতো, এটাও যদি থাকতো, তাহলেও আমরা ওই কী করতাম, কমা খুঁজে বের করতাম। তো ওয়ার এস খুঁজে বের করার সাথে সাথে আন্ডারলাইন করে আমরা কমাটা একটু এখানে সার্কেল করে নিব। এইবার কাজ হলো, আমরা জানি এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু ওয়ার এস দিয়ে শুরু হচ্ছে, মাঝখানে কমা আছে, অনেক বড় সেন্টেন্স। তো এই যে প্রথম অংশ, কমার প্রথম অংশ যে এইটুকু, সেইটুকুতে অবশ্যই একটি কি ভিউ তুলে ধরেছে এবং কমার ঠিক পরে হচ্ছে তার বিপরীত ধর্মী ভিউ তুলে ধরেছে। এটা অবভিয়াস, কারণ ওয়ার এস দিয়ে শুরু হয়েছে। যেখানে এটা হয়, অন্য জায়গায় এটা হয়, এই ধরনের ভিউ তুলে ধরার জন্য কিন্তু ওয়ার এস শব্দটি ব্যবহৃত হয়। তার মানে আমরা ট্র্যাকে আছি, এই প্যারাগ্রাফে সেই আনসারটি আছে। তো আমরা পড়ি, ওয়ার এস মেডিয়েভাল বিল্ডার্স, বিল্ডিং সম্পর্কে মানুষের অ্যাপ্রোচ কি, প্রেজেন্টে কী ছিল, পাস্টে কী ছিল, সেটা নিয়ে কথা বলা হচ্ছে। তো মেডিয়েভাল শব্দটির মিনিং আপনি যদি নাও জানেন, এটা এখানে একটু আন্ডারলাইন করে রাখবেন বা গোল করে রাখেন। তারপরে কমার পরের অংশে আমরা চলে যাব, বিল্ডিং ডিজাইনস আর নাও। এখানে নাও শব্দটি আমরা পেয়ে গেছি। যেহেতু নাও শব্দটি আমরা এখানে পেয়ে গিয়েছি, তার মানে প্রেজেন্ট ভিউ তুলে দেওয়া হয়েছে পরের অংশে, সেন্টেন্সের কমার পরের অংশে প্রেজেন্ট ভিউ তুলে দিয়েছে। প্রেজেন্ট নাও হচ্ছে এরা সিনোনিমাস, প্রেজেন্ট এবং নাও সিনোনিমাস। তার মানে আগের অংশ পাস্ট নিয়ে কথা বলেছে। এখন মেডিয়েভাল শব্দটির অর্থ যদি আপনি না জানেন, তারপরে আপনি অনুমান করতে পারবেন। তবে যদি জানেন তাহলে ভালো। দেখেন পাস্ট মানে কি, আগে আগে হয়ে গেছে, প্রিভিয়াস, আগের যুগে, এরকম। তো মেডিয়েভাল কিন্তু একটা যুগের নাম, প্রাচীন যুগ, মধ্যযুগ, মধ্যযুগ হচ্ছে মেডিয়েভাল। তো এই যে মেডিয়েভাল কথাটা হচ্ছে পাস্টের এক্সাম্পল প্যারাফ্রাইজিং, কারণ পাস্টের একটি এক্সাম্পল তুলে ধরা হয়েছে, একটি যুগের এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, তাই এটাকে আমি বলবো এক্সাম্পল প্যারাফ্রাইজিং হয়েছে। তার মানে এই এক্সাম্পল প্যারাফ্রাইজিং পাস্টের জন্য যে মেডিয়েভাল ব্যবহার করা হয়েছে, এটা আপনি যত দ্রুত ধরতে পারেন তত দ্রুত এটি সমাধান করতে পারবেন। আর কমপ্লেক্স সেন্টেন্সে বস হতে হবে, বস, এর মধ্যে বা এটার কোনো বিকল্প নেই। কমপ্লেক্স সেন্টেন্সে বস হতেই হবে আপনাকে। দেখেন এত বড় সেন্টেন্সের কোনো কিছুই কিন্তু আপনাকে পড়তে হলো না। কেন? কারণ আপনি স্ট্রাকচার জানেন। আমরা ওয়ার এস আইডেন্টিফাই করেছি, তারপরে মাঝখানে কমা আইডেন্টিফাই করেছি। তো প্রথম অংশ আপনি একটু পড়ে নিলেন এবং মানে কমার প্রথম অংশ পড়ে নিলাম এবং কমার পরের অংশ পড়ে নিলাম, দেখে দিলাম, দেখতে পেলাম যে দুই জায়গায় দুটি ভিউ তুলে ধরেছে, একটি প্রেজেন্ট নিয়ে একটি পাস্ট নিয়ে। ডান, এই প্যারাগ্রাফে আমাদের আনসারটি আছে। সো এটি কিন্তু ম্যাচ করেছে। দিস ইজ দ্য ট্রিক। তো এই দুটো ইনফরমেশন আমি আপনাদেরকে খুব সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম যে কীভাবে আপনারা এগুলো খুঁজে পেতে পারেন। বাকি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমি প্রতিটি ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি কীভাবে আপনি প্যারাগ্রাফের সাথে ম্যাচ করাবেন, মানে খুঁজে বের করবেন ইনফরমেশনটি। 3 নম্বর যে ইনফরমেশন স্টেটমেন্টটি আছে সেটা হলো মেনশন অফ অ্যান অবজেক্টিভ অফ বোথ ড্যান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো এই ইনফরমেশনটি যদি আমরা অ্যানালাইসিস করি, আমাদের প্রথম কাজ হলো ফাংশন ওয়ার্ড। ফাংশন ওয়ার্ড হচ্ছে মেনশন, তারপরে কিওয়ার্ড হচ্ছে অবজেক্টিভ, তারপর বোথ ড্যান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই শব্দগুলো আমাদের কিওয়ার্ড। এখন এই মেনশন শব্দটির ফাংশন কি সেটি আমাদেরকে খুব ভালো করে ক্লিয়ার হয়ে যেতে হবে। তো এটি ক্লিয়ার হওয়ার জন্য আপনাকে পুরো সেন্টেন্সটি পড়তে হবে। মেনশন অফ অ্যান অবজেক্টিভ মানে এমন একটি অবজেক্টিভের মেনশন আছে যে অবজেক্টিভটি বোথ ড্যান্স এবং ইঞ্জিনিয়ারিং দুটির ক্ষেত্রেই কাজে আসে। এটির মেনশন করা আছে, উল্লেখ করা আছে, লক্ষ্য বা উদ্দেশ্য এরকম কিছু উল্লেখ করা আছে। তো আমরা যেটি খুঁজবো সেটি হচ্ছে এম, গোল, অবজেক্টিভ, এই ধরনের শব্দ সরাসরি খুঁজবো এবং ড্যান্স এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে। একই উদ্দেশ্য ড্যান্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহার করা হয়। আর একটি বিষয় মনে রাখবেন, যেহেতু দুটো বিষয়ের ক্ষেত্রে এটা আলোচনা থাকবে, একই সেন্টেন্সে পাবে না, এমন হতে পারে আপনাকে পুরো প্যারাগ্রাফ পড়তে হবে। ওকে, আমরা 4 নম্বর ইনফরমেশন
অ্যানালাইসিস করবো। 4 নাম্বার ইনফরমেশন হলো ওয়াই সাম মেজার্স ইনটেন্ডেড টু হেল্প পিপল আর বিং রিভার্সড। এখন এখানে আমাদের মেইন যে ফাংশন ওয়ার্ড সেটা হলো ওয়াই। তো ওয়াই শব্দটি যদি থাকে তার মানে এমন এক প্যারাগ্রাফ আমাদের খুঁজে বের করতে হবে যে প্যারাগ্রাফে কোনো কিছুর কারণ ব্যাখ্যা করা আছে, কারণগুলো উল্লেখ করা আছে, 1 2 3টি যা হতে পারে কারণ ব্যাখ্যা করা আছে। তো বলা আছে আমরা পুরোপুরি বুঝে নেই ওয়াই সাম মেজার্স মানে কিছু মেজার্স কেন ইন্টেন্ডেড টু হেল্প পিপল মানে মানুষকে হেল্প করার জন্য নেওয়া হয়েছিল আর বিং রিভার্সড মানে কেন আবার সেগুলো বাতিল করা হচ্ছে, যেগুলো আগে মানুষকে হেল্প করার জন্য নেওয়া হয়েছিল সেগুলো কেন এখন বাতিল করা হচ্ছে, কেনর উত্তর খুঁজবেন মানে এমন এক প্যারাগ্রাফ খুঁজে বের করতে হবে যেখানে এই কেনর উত্তর আছে, কেনগুলো দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা যা খুঁজবো যে আগে একটি উদ্যোগ ভালো হলেও নেওয়া হয়েছিল সেটি এখন বাতিল করা হচ্ছে। তো আমরা ক্লু ওয়ার্ডস কী থাকবে আমাদের জন্য, বিকজ অবশ্যই থাকবে কারণ এখানে ওয়াই শব্দটি আছে, তারপরে ডিউ টু থাকতে পারে, তারপরে রিজাল্টিং ইন থাকতে পারে, কজিং ডিসরাপশন থাকতে পারে মানে কজ শব্দটিও থাকতে পারে, সরাসরি ডিসরাপশন শব্দটিও থাকতে পারে। তার মানে ওয়াই যেহেতু আছে, বিকজ, ডিউ টু, রিজাল্টিং ইন, কজিং এই বা কজ এই শব্দগুলো আমরা খুঁজে বের করবো প্যারাগ্রাফে। আর বাকি যে বিষয় সেগুলো আমরা যদি মনোযোগ দিয়ে কানেক্ট করতে পারি তাহলে প্যারাগ্রাফ খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। চলুন 5 নাম্বার ইনফরমেশন অ্যানালাইসিস করি। 5 নাম্বার ইনফরমেশন হলো রেফারেন্স টু হাউ ট্রান্সপোর্টেশন হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন হিউম্যান লাইফস। তো এখানে রেফারেন্স হচ্ছে আমাদের ফাংশন ওয়ার্ড। রেফারেন্স ফাংশন ওয়ার্ড কীভাবে কাজ করে সেটি আমি অনেক এর আগে ব্যাখ্যা করেছি। যাই হোক, তো রেফারেন্স কীরকম রেফারেন্স আছে এমন একটি প্যারাগ্রাফ খুঁজে বের করতে হবে যেখানে রেফারেন্স আছে হাউ ট্রান্সপোর্ট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট মানে ট্রান্সপোর্টেশনের একটি ইম্প্যাক্ট আছে কোথায়, অন হিউম্যান লাইফ মানুষের জীবনে ট্রান্সপোর্টেশনের যে ইম্প্যাক্ট আছে সেটির রেফারেন্স দেওয়া আছে। তো এই ইম্প্যাক্ট অনেকগুলো হতে পারে। হ্যাঁ, তো ইম্প্যাক্ট শব্দের পাশে দেখেন ইএক্স লিখে রাখছি, তার মানে এই ইম্প্যাক্ট শব্দটি সরাসরি আপনি কোথায় পাবেন না, প্যারাগ্রাফে পাবেন না। এইটার কি প্যারাফ্রেজিং হবে বলেন তো? এক্সাম্পল প্যারাফ্রেজিং হবে। এটা এক্সাম্পল প্যারাফ্রেজিং হবে। ইম্প্যাক্ট শব্দটির সরাসরি সিনোনিম বা সিনোনিমাস প্যারাফ্রেজিং পাবেন না, এক্সাম্পল প্যারাফ্রেজিং হবে। তো ইম্প্যাক্ট বলতে কি বোঝায়? যেমন ট্রান্সপোর্টেশন আমাদের জীবনে কি কি ইম্প্যাক্ট ফেলতে পারে, যেমন হেলথে ইম্প্যাক্ট ফেলতে পারে, ইনভারমেন্টাল ইম্প্যাক্ট ফেলতে পারে, তারপরে অ্যাক্সেস টু জব এই ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে। তার মানে আমরা খুঁজে বের করবো পরিবহন মানুষের জীবনে হেলথ, এনভায়রনমেন্ট, অ্যাক্সেস টু জব ইত্যাদিতে কীভাবে প্রভাব ফেলেছে সেই অংশ খুঁজে বের করবো। সুতরাং ইম্প্যাক্ট শব্দের সিনোনিম খুঁজে বের করার জন্য যদি আপনি মরেও যান কাজ হবে না, কারণ এটির এক্সাম্পল প্যারাফ্রেজিং ব্যবহার হচ্ছে। হেলথ, এনভায়রনমেন্ট, তারপরে হচ্ছে জব রিলেটেড যে ইম্প্যাক্ট ফেলেছে ট্রান্সপোর্টেশন সেটির এক্সাম্পল হিসেবে ব্যবহৃত হচ্ছে। সুতরাং আপনার কাজ হবে ক্লুয়ার্ড হিসেবে আপনি এফেক্ট অফ ফিজিক্যাল, মেন্টাল হেলথ, অ্যাক্সেস টু ওয়ার্ক, সোশ্যাল লাইফস এই ধরনের কথা আপনাকে খুঁজে বের করতে হবে। ইজ ইট ক্লিয়ার? কারণ এক্সাম্পল প্যারাফ্রেজিং খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমরা এখানে 3টি কোয়েশ্চেনের সাথে এক্সাম্পল প্যারাফ্রেজিংয়ের কানেকশন পেয়ে গেছি। আমরা চলুন 6 নম্বর কোয়েশ্চেন অ্যানালাইসিস করি। 6 নম্বর কোয়েশ্চেন হলো অ্যান এস্টিমেট অফ হাউ লং ইট উইল টেক টু ওভারকাম আ নাম্বার অফ প্রবলেমস। মনে আছে এস্টিমেট শব্দটি যদি থাকে তাহলে সময় বা পরিমাণ সম্পর্কে কোনো কিছুর এস্টিমেট করা থাকবে, মানে কোনো কিছুর ডিরেক্ট মানে এক্সাক্ট ধারণা থাকবে না, একটা অনুমান নির্ভর তথ্য আপনাকে দেবে এমন প্যারাগ্রাফ খুঁজে বের করতে হবে। তো এখানে বলা আছে অ্যান এস্টিমেট অফ হাউ লং। হাউ লং যেহেতু আছে আমাদের হাউ লং শব্দ থাকার কারণে আমাদের খুবই সহজ হয়ে গেলো যেখানে আমরা টাইম রিলেটেড বিষয়গুলো ফ্রেজগুলো খুঁজে বের করবো, তাহলে খুব সহজেই প্যারাগ্রাফ খুঁজে পাচ্ছি। হাউ লং ইট উইল টেক টু ওভারকাম আ নাম্বার অফ প্রবলেমস মানে এই নাম্বার অনেক প্রবলেম আছে সেগুলো ওভারকাম করতে আমাদের কত সময় লাগতে পারে সেরকম একটা এস্টিমেট করা আছে, হ্যাঁ ধারণা দেওয়া আছে। তো এস্টিমেট শব্দের ফাংশন পেয়ে গেলাম, আমরা যা খুঁজবো সেটা হচ্ছে টাইম সংক্রান্ত শব্দ খুঁজবো, কারণ হাউ লং আছে তাই ডেকেডস, ইয়ার্স, উইদিন 20 ইয়ার্স, উইদিন 5 ইয়ার্স এই ধরনের শব্দ পাবো, সাথে প্রবলেম সলভিং এর একটি সংযোগ থাকবে এই শব্দগুলোর সাথে, সেই বিষয়টি খুঁজে বের করার চেষ্টা করবো। তাহলে এই যে ইনফরমেশন স্টেটমেন্টটি আছে প্যারাগ্রাফের সাথে খুব সহজে আমরা ম্যাচ করাতে পারবো। আমাদের লাস্ট যে ইনফরমেশন স্টেটমেন্টটি আছে সেটি হলো আ সাজেশন। তার মানে আমাদেরকে সাজেশন খুঁজে বের করতে হবে। তো কি বলেছে? আ সাজেশন দ্যাট দ্য ইউজ অফ ড্রাইভারলেস কার্স মে হ্যাভ নো ইফেক্ট অন দ্য নাম্বার অফ ভেহিকলস ম্যানুফ্যাকচার্ড। তো সাজেশনের ফাংশনটি কি? এটা একটি ফাংশন ওয়ার্ড। ফাংশন হচ্ছে এমন একটি সম্ভাব্য ধারণা প্যারাগ্রাফে থাকবে যা ফিউচার পসিবিলিটি নির্দেশ করছে এবং ড্রাইভারলেস কার আসলেও এই গাড়ি যে বানানো হয় সেই সংখ্যার কোনো পরিবর্তন আনবে না, এরকম একটি সম্ভাব্য ধারণা আপনাকে খুঁজে বের করতে হবে। সাজেশন, হ্যাঁ সম্ভাব্য একটি ধারণা। তো সাজেশন যখন এইরকম শব্দ যদি আমাদের ফাংশন হিসেবে থাকে, ফাংশন ওয়ার্ড হিসেবে থাকে, তাহলে আমরা কি করবো? মে নট, মাইট, কুড এই ধরনের মডেল ভার্ব খুঁজে বের করতে হবে। মে নট কেন, মে নট বা মাইট নট এই ধরনের থাকতে পারে কেন? কারণ এই যে নো ইফেক্ট, এই নো শব্দটি এটার সাথে থাকার কারণে মে নট, মাইট নট, কুড নট এই ধরনের থাকতে পারে। আর মডেল ভার্বস সাজেশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কারণ কোনো সাজেশন দেওয়া মানেই হচ্ছে মডেল ভার্ব দিয়ে সেটি দেওয়া হয়। তো যেমন এখানে আমরা নিয়েছি উদাহরণ, even if driverless cars become common, the total number of vehicles on the road may not decrease significantly. এই যে may not শব্দটি আছে এটি কিন্তু আমাদের ফাংশনাল সিগন্যাল ওয়ার্ড। কিসের সাথে কানেক্টেড? এই ফাংশনাল সিগন্যাল ওয়ার্ড ফাংশন ওয়ার্ডের সাথে কানেক্টেড। সো এটা আপনি খুব সহজেই যদি ধরে ফেলতে পারেন, হ্যাঁ এটা আপনি খুব সহজে ধরতে পারবেন কারণ আপনি এখন এগুলো জানেন, এগুলো জানার কারণে এগুলো খুব সহজে ধরতে পারবেন এবং তারপরের যে বিষয়গুলো এগুলো খুব সহজে আপনি মেলাতে পারবেন। তো আমরা এই ছোটোখাটো বিষয়গুলো জানি না কারণে আমাদের জন্য কিন্তু রিডিং অনেক বেশি কঠিন মনে হয়, কিন্তু রিডিং আসলে এতটাও কঠিন না। তো রিডিং নিয়ে এরকম ইনফরমেটিভ ভিডিও মাঝে মাঝে শেয়ার করার চেষ্টা করব। আর যারা রিডিংয়ের পাশাপাশি স্পিকিং এবং রাইটিং নিয়েও সমস্যায় আছেন তারা কিন্তু আমার বই সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2 এবং সবার জন্য আইএলটিএস স্পিকিং এই দুটি বই সংগ্রহ করতে ভুলবেন না, কারণ এই বইয়ের মাধ্যমেই আপনি আইএলটিএসের স্পিকিং এবং রাইটিং নিয়ে অনেক ভালো প্রিপারেশন নিতে পারবেন। যাই হোক, এরকম ভিডিও পেতে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। থ্যাংক ইউ।